আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের দ্বিতীয় চ্যাপ্টারের লেকচার 2তে তোমাদের স্বাগতম। আমি নোমান আছি তোমাদের সাথে। তো এখানে আমরা বলছিলাম গত ক্লাসে যে এই ক্লাসে আমরা এই অধ্যায়ের যে মেইন টপিক জিনিসগুলো আছে এখানে আমরা 10টা জিনিস দেখব, ঠিক আছে? এই 10টা জিনিস যদি তোমরা আমাকে কথা দিতে পারো যে 10টা জিনিস ভুলবা না, তাহলে তোমার কাছে এই অধ্যায় একদম পানির মতো সহজ লাগবে। এই 10টা জিনিস তোমাকে একদম মাথার মধ্যে গেঁথে রাখতে হবে, তাহলে এই অধ্যায় তোমার জন্য একদম সহজ হয়ে যাবে, ঠিক আছে? এই অধ্যায় তুমি বস হয়ে যাবে ইনশাল্লাহ। তো প্রথম যেই জিনিসটা তোমাদের লাগবে 1 নম্বরে যেটা, সেটা হচ্ছে ভয়েড রেশিও। ভয়েড রেশিও ভয়েড রেশিও ভয়েড রেশিওকে আমরা ই দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? কোনটাকে কি দ্বারা প্রকাশ করি এটা মনে রাখা খুবই দরকার, ঠিক আছে? তো ভয়েড রেশিওকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ই দ্বারা। আর এই ভয়েড রেশিওটা কি দেখো, ভয়েড রেশিও হচ্ছে এই মাটির মাটির এখানে কি সলিড আছে না, এই সলিডের পরিবর্তে বা এটার সাপেক্ষে আমার এই নমুনার মধ্যে কতটুকু জায়গা ফাঁকা আছে সেটা হচ্ছে ভয়েড রেশিও। রেশিও মানে কি? অনুপাত না? তো এখানে আমাদের কতটুকু সলিড আছে আর কতটুকু হচ্ছে ভয়েড আছে এটাই তো বের করা দরকার, তাহলে তো আমরা কী ভয়েড রেশিওটা পেয়ে যাব। তো এখানে আমাদের ভয়েড আছে কতটুকু দেখো, ভিভি ডিভাইডেড বাই ভিএস। অনুপাত করলাম কিসের সাথে? মাটির সাপেক্ষে। অর্থাৎ মাটির সাপেক্ষে কতটুকু ভয়েড আছে সেটাই হচ্ছে ভয়েড রেশিও। এখন সংজ্ঞা কীভাবে লিখবা? ফাঁকা অংশের আয়তনের সাথে সাথে কঠিন অংশের আয়তনের অনুপাত। কঠিন অংশের আয়তনের অনুপাতকে ভয়েড রেশিও বলে। ভয়েড রেশিও বলে। তো আমি একটাই লিখে দিলাম, বাকি একটাও লিখে দিব না, ঠিক আছে? শুধু আমি বলে দিব, এভাবে তোমরা লিখবা। তাহলে ভয়েড রেশিও কি? ভয়েড রেশিও হচ্ছে ভয়েড অংশের আয়তনের সাথে আমাদের ফাঁকা অংশ, বা এখানে ভয়েড অংশ বলতে পারো, ভয়েড অংশের আয়তনের সাথে কঠিন অংশের আয়তনের যে অনুপাত, সেই অনুপাতটাকে বলতেছি আমরা ভয়েড রেশিও। তো ভয়েড রেশিওর পরে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে 2 নাম্বার, পরোসিটি। তো পরোসিটিকে আমরা এখানে এন দ্বারা প্রকাশ করি। দেখো, ভয়েড রেশিও যেমন হচ্ছে কঠিন অংশের সাপেক্ষে কতটুকু ফাঁকা আছে সেটা হচ্ছে ভয়েড রেশিও, ঠিক তেমনই পরোসিটিটা হচ্ছে মোট আয়তনের সাপেক্ষে। এখানে মোট আয়তন কত দেখো, মোট আয়তনটা এখানে কি হবে, পুরোটা যদি আমি বিবেচনা করি তাহলে মোট আয়তন হবে আমাদের এখানে ভি। তাহলে মোট আয়তনের সাপেক্ষে এখানে ভয়েডের পরিমাণটা কত সেটা হচ্ছে পরোসিটি। তাহলে কি লিখবো আমরা? ভিভি ডিভাইডেড বাই ভি। অর্থাৎ যার সাপেক্ষে আমরা নির্ণয় করি সেটা নিচে থাকে, তাই থাকে না? দেখো এখানে কি আছে, ভয়েড রেশিওর ক্ষেত্রে আমরা কঠিন অংশের সাপেক্ষে কতটুকু ভয়েড আছে সেটা চাচ্ছিলাম, এই জন্য আমাদের কি আছে, ভিএসটা নিচে আছে, ভিভিটা উপরে আছে। আর পরোসিটির ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা যেহেতু বললাম যে মোট আয়তনের সাপেক্ষে কতটুকু ভয়েড আছে, এই জন্য যার সাপেক্ষে সেটা নিচে এবং ভিভিটা ওপরে। তাহলে পরোসিটির সংখ্যাটা কী দিবা বলো তো? পরোসিটির সংখ্যা হবে ভয়েড অংশের আয়তনের সাথে মোট আয়তনের অনুপাতকেই পরোসিটি বলে। ভয়েড অংশের আয়তনের সাথে মোট অংশের আয়তনের অনুপাতকেই পরোসিটি বলে। আমি লিখে দিচ্ছি না, প্রয়োজন যদি হয় নোট করার সময় তোমরা ভিডিও পজ করে থুয়ে আমি যেটা বললাম সেটা লিখে তারপরে আবার পরেরটুকু দেখবা। তাহলে প্রথমটা গেল ভয়েড রেশিও, দ্বিতীয়টা পরোসিটি। 3 নম্বরে আসি। 3 নাম্বার গুরুত্বপূর্ণ যে জিনিস সেটা হচ্ছে সম্পৃক্ততার মাত্রা। এটাকে আমরা প্রকাশ করি, আচ্ছা, সম্পৃক্ততার মাত্রা। এই সম্পৃক্ততার মাত্রাকে আমরা প্রকাশ করি এসআর দ্বারা। কি দ্বারা প্রকাশ করি? এসআর, রেট অফ স্যাচুরেশন মাত্রা, এই জন্য এটাকে প্রকাশ করা হয় এসআর দ্বারা, সম্পৃক্ততার মাত্রা। নমুনাটা যদি এইরকম হয়ে যায়, নমুনা এখানে শুধু আছে হচ্ছে এয়ার আর এখানে আছে সয়েল, তো সেই ক্ষেত্রে এর মধ্যে যেহেতু কোনো পানি থাকবে না, সেক্ষেত্রে এই এসআর এর মান হবে 0। এবং যদি এই নমুনার মধ্যেই
বাতাসকে বের করে দিয়ে আমি পানি দিয়ে ভর্তি করে দেই, একটুও বাতাস যদি না থাকে তাহলে সেটাকে আমরা এসআর এর মান বলবো এখানে 1 আছে। অর্থাৎ এটা 100% পানি দ্বারা ভর্তি আছে, 100% পানি দ্বারা ভর্তি আছে। তাহলে দেখো তো আমরা এখানে কি করতেছি, এখানে কিন্তু অনুপাত করতেছি ভয়েড অংশের সাথে পানির। তাহলে এই জন্য এটাকে আমরা লিখবো হচ্ছে VW ডিভাইডেড বাই VV। অর্থাৎ যার সাপেক্ষে করতেছি, কার সাপেক্ষে আমরা দেখতেছি এই ভয়েড অংশের মধ্যে কতটুকু আমাদের পানি আছে সেটাকে বলতেছি আমরা সম্পৃক্ততার মাত্রা। এই সম্পৃক্ততার মাত্রা SR ইজ ইকুয়াল টু VW ডিভাইডেড বাই VV। এখানে যখন আমাদের কোনো পানি থাকবে না তখন SR এর মান হবে 0, এবং যখন সম্পূর্ণটাই পানি দ্বারা পূর্ণ থাকবে সেখানে হবে SR ইজ ইকুয়াল টু 1। তো এই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে শুষ্ক অবস্থা, এবং এইটাকে আমরা বলি সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থা। তাহলে শুষ্ক অবস্থায় এসআর এর মান 0, সম্পূর্ণ সম্পৃক্ত অবস্থায় এসআর এর মান হচ্ছে 1। আচ্ছা, এখন আমরা আসি, এখন আমাদের লাগবে হচ্ছে আইভি নাম্বারটা আমরা দিতে পারি হচ্ছে ওয়াটার কন্টেন্ট, পানির পরিমাণ। এটা দেখলাম কি রেট অফ স্যাচুরেশন বা হার, পানি থাকার হার। এবার দেখব ওয়াটার কন্টেন্ট বা এটাকে বলি জলীয় অংশের পরিমাণ, ঠিক আছে। এটাকে আমরা প্রকাশ করি ওমেগা দ্বারা, ওমেগা, এটা হচ্ছে ওমেগা, ঠিক আছে। নোট করার সময় যেগুলো তোমাদের কাছে আননোন মনে হবে, এটা কিন্তু ডাব্লু না, আমি ডাব্লু লিখি চোকা করে, দেখো ডাব্লু কিন্তু চোকা করে লিখি, কিন্তু এখানে ওমেগাটা একটু গোল করে লিখছি এবং মাথাটা ঘুরাই দিয়েছি, এটা হচ্ছে ওমেগা। তো ওমেগা সমান সমান লেখা যায় WW ডিভাইডেড বাই WS। অর্থাৎ মাটির যে ওজনটা আছে, এই মাটির ওজনের পানির যে ওজনটা আছে, এই পানির ওজন এবং সলিড অংশের ওজনের অনুপাতকে আমরা বলি ওয়াটার কন্টেন্ট বা জলীয় অংশের পরিমাণ। তাহলে ওয়াটার কন্টেন্টটা আসলো মূলত ওজনের সাপেক্ষে, এখন প্রথম তিনটা দেখো, এগুলো সব, এই তিনটা কিন্তু ভলিউমের সাপেক্ষে, ভয়েড রেশিও ভলিউম, পরোসিটি ভলিউম, সম্পৃক্ততার মাত্রা ভলিউমের সাপেক্ষে। কিন্তু যখনই আমরা ওয়াটার কন্টেন্টে চলে আসলাম তখন চলে আসছে হচ্ছে ওজন। তাহলে জলীয় অংশের যে পরিমাণটা থাকবে এটা অবশ্যই ওয়েটের ক্ষেত্রে বিবেচনা করতে হবে, ঠিক আছে। তো এখানে ধরো এই যে একটা নমুনা, এই নমুনায় সলিড অংশের তুলনায় সলিড অংশ এবং এখানে ওয়াটারের যে অংশটা আছে বা ওজন আছে, মাটির ওজন এবং পানির ওজন, এই দুইটা ওজনের অনুপাতকে আমরা বলতেছি জলীয় অংশের পরিমাণ। আচ্ছা, এই চারটা জিনিস একদম বেসিক ছিল। এরপরে আমরা চারটাই মূলত আলাদা, ডিফারেন্ট। এরপরে যেগুলো দেখবা যে এরপরেরগুলো আমাদের কাছে খুব সহজ মনে হবে, কারণ ওগুলো সব কিছুই একটা জিনিস দিয়ে প্রকাশ করা হবে, সেটা হচ্ছে একক ওজন। গামা ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই ভি। একক ওজনকে আমরা কি জানি? একক ওজনকে আমরা লিখতে পারি kg/m³। অর্থাৎ একক ওজন জিনিসটা কি? কোনো একটা নির্দিষ্ট আয়তনের মধ্যে বা 1 মিটার কিউব আয়তনের মধ্যে কতটুকু পরিমাণ মাটি আটবে বা কতটুকু পরিমাণ পানি আটবে বা অন্য যে কোনো পদার্থ 1 মিটার কিউবের মধ্যে কতটুকু পরিমাণ আটবে, এটাকে বলতেছি আমরা একক ওজন। অর্থাৎ একক আয়তনের যে ওজন সেটাকে বলতেছি আমরা একক ওজন। এখন একক আয়তনটা যে 1 মিটার কিউবই হবে এমন না, 1 সেন্টিমিটার কিউবও হতে পারে, ঠিক আছে। আচ্ছা, 1 ফিট কিউবও হতে পারে, 1 ইঞ্চি কিউবও হতে পারে, সেটা ম্যাটার না। তো সেই দিকে যাচ্ছি না। তাহলে একক ওজনকে আমরা কী দ্বারা প্রকাশ করি? গামা দ্বারা। গামা ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই ভি। একক ওজনের মধ্যে মাটি যখন শুষ্ক অবস্থায় থাকবে, 6 নাম্বার, ধরো শুষ্ক একক ওজন, এটাকে বলবো আমরা শুষ্ক একক ওজন। শুষ্ক একক ওজনকে প্রকাশ করা হয় গামা ডি দ্বারা। ডিতে কি? ড্রাই। গামা দ্বারা তো একক ওজন বোঝানো হচ্ছে, এই যে একক ওজন হচ্ছে গামা ইজ ইকুয়াল টু W ডিভাইডেড বাই ভি। তাহলে আমাদের এখানে শুষ্ক একক ওজনকে কী দ্বারা প্রকাশ করা হবে? গামা ডি দ্বারা, ড্রাই দ্বারা। তো
এই গামা ডি সমান সমান আমরা লিখতে পারি, গামা ডি সমান সমান লিখতে পারি ডাব্লু অফ এস ডিভাইডেড বাই ভি। অর্থাৎ যখন এটা একদম শুকনো থাকবে, যখন একদম শুকনো থাকবে তখন কিন্তু এই পানি থাকবে না। পানিটা কি থাকবে? থাকবে না কিন্তু। এবং আমি কি বলছিলাম তোমাদের, যে ওয়াটারের বা এয়ারের বাতাসের যে ওজনটা, এই ওজনটা নেগলেটেবল, এই ওজনটা নেগলেটেবল। তাহলে একক ওজনটা আলটিমেটলি কি হচ্ছে, আয়তন কিন্তু পুরোটাই থাকতেছে, বাতাসের আয়তন সহ পুরো আয়তনটাই থাকতেছে। অর্থাৎ এখানে গামা ড্রাইয়ের ক্ষেত্রে যদি তুমি এটার ডায়াগ্রাম অঙ্কন করো তাহলে এরকম দাঁড়াবে। দেখো, গামা ড্রাইয়ের ডায়াগ্রাম হবে এরকম, নিচে থাকবে সলিড বা সয়েল যেটাই বলো তুমি, আর উপরে থাকবে হচ্ছে এয়ার। তাহলে আমরা কি জানি, একক ওজন, একক ওজনের ক্ষেত্রে এটা ভি, এখানে হচ্ছে ডাব্লু অফ এস, এটুকু হচ্ছে ডাব্লু অফ এ। তো আলটিমেটলি আমাদের হওয়ার কথা কী ছিল বলো? আলটিমেটলি একক ওজন মানে কি, যে এই মোট আয়তনের মধ্যে যতটুকু ওজন আসে সেটাই তো একক ওজন। তো আমাদের হওয়ার কথা ছিল কিন্তু ডাব্লু এস প্লাস ডাব্লু এ ডিভাইডেড বাই ভি। কিন্তু এই যে ডাব্লু এ, এটাকে আমরা ধরি হচ্ছে 0, এই জন্য মূলত এখানে আছে ডাব্লু অফ এস ডিভাইডেড বাই ভি। কারণ পরিবেশে বাতাস থাকবে, এটাই স্বাভাবিক, পরিবেশে বাতাস থাকবে এটা স্বাভাবিক, কিন্তু সেটার ওজন আমরা বিবেচনা করতে পারবো না, সেটার ওজন আমরা বিবেচনা করতে পারবো না। আচ্ছা, এবার শুষ্ক শুষ্ক একক ওজন গেল। এরপরে যদি আমরা দেখি ভেজা একক ওজন, তাহলে ভিআইআই নাম্বার হচ্ছে ভেজা একক ওজন। তো ভেজার ইংলিশে কি? ভেজার ইংলিশ হচ্ছে স্যাচুরেশন। তাহলে গামা স্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু স্যাট ডিভাইডেড বাই ভি, ডাব্লু স্যাট ডিভাইডেড বাই ভি। অর্থাৎ যেটুকু জায়গা ভেজা থাকবে সেইটুকুর ওজন ডিভাইডেড বাই আয়তন। তাহলে এইটার তুমি যদি ডায়াগ্রাম অঙ্কন করো, ধরো একটা মাটি সম্পূর্ণ সম্পৃক্ত বা সম্পূর্ণ ভিজা আছে, তো সেই ক্ষেত্রে তার মধ্যে তো অবশ্যই বাতাস থাকবে না, কি থাকবে? এখানে ওয়াটার থাকবে, এখানে সয়েল থাকবে, ঠিক আছে? তো এখানে দুইটা ওজন পাবা না তুমি, এখানে একটা পাবা ওয়েট অফ ওয়াটার, আর এটা হচ্ছে ওয়েট অফ সলিড, এবং এই পাশে পুরোটা মিলে ভি। এখানে ভির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না, একক ওজনের ক্ষেত্রে ভির ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ নেই, কোনো ছাড়াছাড়ি নেই। তো একক ওজনের ক্ষেত্রে পুরো আয়তনটাই তোমাকে নিতে হবে। এবং এখানে ডাব্লু স্যাট যেটা হবে, এই ডাব্লু স্যাটটা কী হচ্ছে তাহলে? ডাব্লু স্যাট ইজ ইকুয়াল টু ডাব্লু ডাব্লু প্লাস ডাব্লু এস। তাহলে এখানে কিন্তু আমরা পানির ওজনটা নিচ্ছি আর হচ্ছে কঠিন অংশের ওজন নিচ্ছি, কিন্তু আগে নেই ইয়ার বাতাসের ক্ষেত্রে কেন নেই সেটা অবশ্যই তোমরা বুঝতে পারছো। আচ্ছা, তাহলে ভেজা একক ওজন গেল। এরপরে আমরা যদি দেখি ভেজা মাটি আর কি অবস্থায় থাকতে পারে, একটা হচ্ছে শুকনো অবস্থায় থাকলো, একটা ভেজা অবস্থায় থাকলো, এবং আরেকটা থাকলো হচ্ছে শুধু একক ওজন যেটাকে বলতেছি, এটার মধ্যে ভেজা থাকতে পারে, শুকনো থাকতে পারে, মিক্স অবস্থায়। অর্থাৎ এটার ডায়াগ্রাম তুমি যদি আঁকাও তাহলে এই যে এইটা, এই 3 ফেজ ডায়াগ্রাম যেটা, সেইটা হচ্ছে এই যে একক ওজনের ডায়াগ্রাম। একক ওজনের ডায়াগ্রামটা মূলত 3 ফেজ ডায়াগ্রামে, ঠিক আছে? কারণ 3 ফেজের মধ্যে তোমাকে মোট ওজন নিতে হবে এবং মোট আয়তনও নিতে হবে, এটা হচ্ছে 3 ফেজ ডায়াগ্রাম, ঠিক আছে? তাহলে এখন আরেকটা একক ওজন আছে, সেটা হচ্ছে নিমজ্জিত একক ওজন। নিমজ্জিত একক ওজনটা কি? নিমজ্জিত একক ওজন দেখো, নিমজ্জিত একক ওজন, নিমজ্জিত একক ওজনকে আমরা প্রকাশ করি গামা প্রাইম দ্বারা। আর গামা প্রাইম সমান লেখা যায় হচ্ছে গামা স্যাট মাইনাস গামা ডাব্লু। অর্থাৎ দেখো, তুমি যখন পানির মধ্যে নামো বা কোনো বস্তুকে পানির মধ্যে ফেলো, সেই বস্তুটা কিন্তু পানি ওজন হারায় ফেলে। আর্কিমিডিসের সূত্র অনুযায়ী কি, আর্কিমিডিস বলছিল যে পানির মধ্যে একটা জাহাজ বা একটা কোনো বস্তু যদি ফেলা হয়, তাহলে ওই বস্তু কর্তৃক অপসারিত পানির পরিমাণ ওই বস্তুর হারানো ওজনের সমান, ঠিক আছে? তাহলে তুমি কিন্তু এখানে ওজনটা হারাচ্ছ না। তো এই যে তুমি ওজন হারাচ্ছ, এই হারানোর জন্য তোমাকে এই নিমজ্জিত ওজনটা হবে এইরকম। ধরো একটা পুকুর, এই পুকুরের মধ্যে পানি আছে বা জলাশয় যেখানে পানি আছে, তুমি এর মধ্যে 1 খণ্ড নমুনা ফেলে দিছো, এবং সেই নমুনাটা হচ্ছে ভিজা অবস্থায় আছে বা স্যাচুরেটেড একটা নমুনা। সেই নমুনার একক ওজন হচ্ছে গামা স্যাট, এবং এই পানিটার তো একটা একক ওজন আছে না? তো পানির একক ওজন আমরা একটু পরেই দেখব, যে পানির যে একক ওজনটা আছে সেই ওজনটাকে এখানে গামা ডাব্লু দ্বারা আমরা প্রকাশ করতেছি। তো গামা ডাব্লু দ্বারা যখন প্রকাশ করব, তখন এই যে পানি, যতটুকু পানি ওই বস্তু কর্তৃক অপসারিত হবে সেটাই তো বিয়োগ করতে হবে, কারণ সমান সমান হয়, হারানো ওজন আর পানির অপসারিত ওজন সমান হয়। এই জন্য এখানে কি করা হয়েছে, গামা স্যাট মাইনাস গামা ডাব্লু। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে?
নিমজ্জিত ওজন গেল। তাহলে আমরা এখন কি দেখতে চাইলাম? আমরা দেখতে চাইলাম হচ্ছে পানির একক ওজন না। তাহলে পানির, দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো লিখে রাখবা, পানির একক ওজন। তো পানির একক ওজনটা হচ্ছে, পানির একক ওজন গামা ডাব্লু, এই যেখানে লিখছিলাম গামা ডাব্লু। গামা ডাব্লু হচ্ছে এটার মান ফিক্স থাকবে, ঠিক আছে? 1000 কেজি পার মিটার কিউব, 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব, আছে 62.5 পাউন্ড পার ফিট কিউব। তো এগুলো লাগবে না তোমার ম্যাথের খেয়াল করার ক্ষেত্রে, সর্বোচ্চ হলে এই দুইটাই লাগবে, ঠিক আছে? গামা ডাবলুর মান সর্বোচ্চ হলে এই দুইটাই লাগবে। এইটাই মনে রাখবা যে 1000 কেজি পার মিটার কিউব, পানির একক ওজন 1000 কেজি পার মিটার কিউব, এটা মুখস্থ রাখবা। আর যারা আমার ক্লাস করতেছে অথচ এখনও খাতা নিয়ে বসো নাই, তাইলে ভাই তোমার ক্লাস করে কোনো লাভ নাই, ঠিক আছে? আমার যে ক্লাসগুলো করতে হলে তোমাকে খাতা নিয়ে বসতে হবে, এবং আমি যে জিনিসগুলো করাই দিচ্ছি এগুলো তুমি স্টেপ বাই স্টেপ যদি খাতায় না উঠাও, বিশ্বাস করো মনে থাকবে না। তুমি যদি খাতায় উঠাও, তাহলে খাতা যখন দেখবা তখন দেখবা যে ভাই বলছিল যে এই জিনিসটা এইরকম ভাবে হয়েছে, এই জিনিসটা এইভাবে হয়েছে, তখন তোমার মনে পড়বে খাতায় দেখলে। বাট খাতায় যদি এখন না উঠাও, তাইলে কিন্তু আল্লাহর রাস্তে কিছুই মনে থাকবে না। সব কিছু খাতায় উঠাও, এবং যদি মনে করো যে এগুলো তো পরীক্ষায় আসবে না, কে বলছে ভাই পরীক্ষায় আসবে না? এগুলোও পরীক্ষায় আসবে। এগুলো সংজ্ঞা আকারে আসবে, যে ভেজা একক ওজন কী, নিমজ্জিত একক ওজন কী, পানির একক ওজন কী, এগুলো আসতে পারে, পরীক্ষায় আসতে পারে। এখন প্রশ্ন একটু আলাদা হচ্ছে, যেগুলো বারবার আসছে তার বাইরের ব্যতিক্রমও কিছু আসতেছে, ঠিক আছে? এই জন্য সব কিছু বেসিক তোমাকে জানাই রাখতেই হবে অবশ্যই। তো এরপরে আমরা আসি, দেখো এরপরে আমাদের যেটা আছে এক্স নাম্বার, সেটা ধরি আমরা যদি বলি আপেক্ষিক গুরুত্ব। এটা খুবই গুরুত্বপূর্ণ, আপেক্ষিক গুরুত্ব বা গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব হচ্ছে, এটাকে আমরা প্রকাশ করি জি দ্বারা। কী দ্বারা প্রকাশ করি? জি দ্বারা। এটা হচ্ছে তোমার পানির ওজনের, মাটির ওজনের তুলনায়, না সরি, পানির ওজনের তুলনায় কোনো বস্তু কত গুণ ভারী বা হালকা, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। কোনো বস্তু কত গুণ ভারী বা হালকা, সেটাই হচ্ছে আপেক্ষিক গুরুত্ব। তো এটা আমরা কি লিখতে পারি? এটা পানির সাপেক্ষে যেহেতু, এই জন্য গামা ডাব্লু নিচে, আর গামা যেহেতু আমরা মাটির ক্ষেত্রে নির্ণয় করি, সেই জন্য গামা এসটা যদি উপরে দিই, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। বা এখানে জিএস দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ সলিড অংশের যে আমাদের আপেক্ষিক গুরুত্ব, সেটাকে আমরা কি করব? গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু, গামা এস ডিভাইডেড বাই গামা ডাব্লু। এটাকে আমরা মূলত ম্যাথ যখন করব তখন এইভাবেই করব, জি ইজ ইকুয়াল টু গামা ডিভাইডেড বাই গামা ডাব্লু, ঠিক আছে? এভাবেই করব। তো মোটামুটি এগুলোই ছিল। না, আরেকটা জিনিস আছে, সেটা হলো এয়ার কন্টেন্ট। 11টা হয়ে গেল, 10টা বলছিলাম। এটা একদম সহজ একটা জিনিস, এয়ার কন্টেন্ট। এয়ার কন্টেন্ট এসি ইজ ইকুয়াল টু এস 1 মাইনাস এসআর, 1 মাইনাস এসআর। এয়ার কন্টেন্ট এসি ইজ ইকুয়াল টু 1 মাইনাস এসআর। তো এখানে এয়ার কন্টেন্ট জিনিসটা কি দেখো, ওই যে আমরা দেখলাম যে সম্পৃক্ততার মাত্রা ছিল আগে আমাদের এসআর, রেট অফ স্যাচুরেশন। তো যতটুকু মানে ওর মধ্যে পানি আছে, তার বিপরীত পাশে কি আছে? অবশ্যই বাতাস আছে। তো সেটাকে বলা হচ্ছে এয়ার কন্টেন্ট। 100%-এর মধ্যে যদি 20% তোমার হচ্ছে পানি থাকে, তাহলে 80% বাতাস থাকবে। তো বাতাসের পরিমাণ তখন কত হবে? 1 থেকে এসআরের পরিমাণ বাদ, তাহলে 1 থেকে এসআরের পরিমাণ যখন বাদ দিবা, ধরো 0.2 বাদ দিছো তুমি, 0.2 বাদ দিলে কত? 0.8, আর 0.8 মানে হচ্ছে 80%। তার মানে এয়ার কন্টেন্ট এবং ডিগ্রি অফ স্যাচুরেশন বা রেট অফ স্যাচুরেশন, এই দুইটা প্রায় সেম, ঠিক আছে? মানে এই সেম বলতে একটা হচ্ছে বাতাসের ক্ষেত্রে আর একটা পানির ক্ষেত্রে, একটা বাতাসের ক্ষেত্রে আর একটা পানির ক্ষেত্রে। তো মোটামুটি এখন এর পরবর্তী ক্লাসগুলোতে আমরা যে প্রমাণ করব, ম্যাথ করব, সেইগুলোতে অবশ্যই এগুলো লাগবে। তো যারা এই 10টা 11টা মনে রাখতে পারবা, আমি মনে করি যদি কেউ এফোর্ট দাও, তাহলে একদিনেই সব কিছু মনে রাখা সম্ভব। তুমি 1 ঘন্টা সময় দাও ভাই, এই ক্লাস করার পরে 1 ঘন্টা তুমি পার্সোনালি নিজেকে সময় দাও, যে আমি এই জিনিসগুলো যেগুলো ভাই পড়ালো, এই পড়ানো জিনিসগুলো আমি নিজে একটু পড়ে দেখি, এর মধ্যে আছে কি, এগুলো আমার মাথায় আমি গেঁথে রাখি। এইটা মনে করে যদি বসো এবং প্রতিটা জিনিস স্টেপ বাই স্টেপ আমি যেভাবে বুঝালাম, এটা বুঝে বুঝে যদি মাথার মধ্যে গাঁথার চেষ্টা করো, তাহলে ইনশাআল্লাহ ভুলবা না, ইনশাআল্লাহ ভুলবা না। একদম আমি যেভাবে বলছি, ধরো একটা জিনিস বুঝতেছো না, যেমন এই যে ভেজা একক ওজন, এটা তুমি মুখস্থ যদি ডিরেক্ট করো, তাহলে কিন্তু তুমি দেখা যাবে যে ওই মুখস্থ করছো, এখন কিছুক্ষণ পর ভুলে যাবা। বাট যদি বুঝে মনে রাখো, বুঝে পড়া এবং ঠাটায় মুখস্থ করার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এজন্য বুঝে পড়বা, তাহলে দেখবা ইনশাআল্লাহ ভালো কিছু হবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এই অধ্যায়ের পরবর্তী লেকচারে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।